তো কাজে আমি ভাবছি যে এখন গুলি চলছে বিল্ডিং এর ছাদ থেকে, এখান থেকে ওখান থেকে গাড়ি যাব, এমনিতেই তো আমরা টার্গেটে, কে কোন জায়গা দিয়ে গুলি করে নাকি, তো এর তো নিরাপত্তা নাই। জুলাইয়ের আন্দোলন এবং কারাবরণ নিয়ে যদি কথা বলতে চাই, অন্তত টানা 2-3 ঘন্টা বলতে পারবো, এমনিতে আমার বলার অভ্যাস আছে, আর বলতে পারবো, কিন্তু এখন সেই সময় এবং সুযোগ নাই। সংক্ষিপ্ত ভাবে কিছু কথা শেয়ার করতে চাই। প্রথমত আমি আমার যে ব্যবহৃত ফোনটা, এইখান থেকে কিছু মেসেজ আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আইফোনে যেহেতু ডেট এবং টাইম, মেসেজ সেন্ডার ডিটেলস একেবারে, মানে মেসেজ পাঠালে প্রথম মেসেজই দেখা যায়, ওই আর ডিটেলসে ক্লিক করা লাগে না। আমি এখানে আমাদের ঢাকা মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন গত কমিটির অর্ণব হোসেন। আমাকে 20 জুলাই মানে 19 তারিখ ওভার হয়ে 20 তারিখে পড়েছে, রাত 1:10 একটা মেসেজ করেছিল, ভাই ইরানের মতো রেভলিউশন হতে পারে, সবার হাতে লাল গোলাপ, যারা লাল গোলাপ পাবে না তারা যে কোনো ফুল হাতে রাস্তাকে হতে পারে, লাশের উপরে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারে না, চেয়েছিলাম কোটা সংস্কার, এখন দরকার রাষ্ট্র সংস্কার। তখন তাকে আমি আবার রিপ্লাই দিয়ে দিয়েছিলাম যে যাত্রাবাড়িতে তোমরা শুরু করো, কারণ যাত্রাবাড়ি ওর এলাকা এবং ওইখানে অনেকদিন ধরে থাকে। তখন আমি বিএনপির আপনার চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ আলিম ডোনার ভাই, ওনার নাম্বার এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএসএম রফিক ভাইয়ের নাম্বার দিয়েছি, কারণ ওনারা দুইজন আগে থেকে আন্দোলনে যখন ছাত্ররা আহত, তখন আমি খসরুভাই সহ মহাসচিব, বিএনপি মহাসচিব, তাদেরকে যখন জানিয়েছিলাম যে ছাত্রদের চিকিৎসার ব্যবস্থাটা আমাদের অন্তত করা দরকার, ঢাকা মেডিকেলে পেশেন্ট ভর্তি নিচ্ছে না, ছাত্রলীগ ওইখান থেকেও মাইরা পড়াইতেছে, সুতরাং আপনাদের যেহেতু বড় সংগঠন, ড্যাব আছে, ডাক্তার আছে, প্রাইভেট অন্তত আপনারা জামাতের আপনারা সবাই একটা টিম রেডি করতে, চিকিৎসা যেন ছাত্ররা পায়। তখন আমাকে ডোনার ভাই এবং রফিক ভাইয়ের নাম্বার দিয়েছিল, আমি সবাইকে ওনার নাম্বার সেন্ড করে রেখেছিলাম। আর আরেক দুটো মেসেজ জাস্ট সংক্ষেপে পড়ে দিতে চাই। এটা হচ্ছে আমরা সেম মেসেজ বিএনপির রিয়াজউদ্দিন ভাই প্রেস উইং এ যে কাজ করে ওনাকে পাঠিয়েছিলাম, আর জহিরুদ্দিন স্বপন ভাইকে পাঠিয়েছিলাম। এটা হচ্ছে 20 জুলাই 12টা 2। তাকে লিখেছিলাম মেসেজ এরকম: গত 5ই জুন 2024 হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে 2018 সালের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অবৈধ ঘোষণা করে পরবর্তী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে 1 জুলাই 2024 থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করি। এই ব্যানার থেকে আমরা শিক্ষার্থীরা সকল গ্রেডে কোটা সংস্কার করে সংসদে জরুরি অধিবেশনের মাধ্যমে আইন পাশের দাবি জানাই। সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে উত্থাপিত দাবি অগ্রাহ্য করে পরবর্তীতে সরকার প্রধানের বিতর্কিত সাধারণ শিক্ষার্থীদের নাগরিক সত্তা কলুষিত করে অপমানজনক মন্তব্য প্রধান এবং সরকারের সার্বিক অপরিণামদর্শী ও ছাত্র জনতা ও জাতীয় স্বার্থ বিরোধী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশের এই বিশৃঙ্খল রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছে। সারা দেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়, এর দায় সরকারকে নিতে হবে। বিগত কয়েক সপ্তাহ ধরে সরকার আন্দোলন চলমান ক্যাম্পাসগুলোয় ইন্টারনেট বন্ধ অচল করে রেখেছে, কিন্তু গতকাল থেকেই সারা দেশে কমপ্লিট ডিজিটাল ক্র্যাকডাউন চালানো হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকেই দেশে ব্রডব্যান্ড সেবা, মোবাইল নেটওয়ার্ক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এটিএম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভয়াবহ বিঘ্নিত হচ্ছে। ফলে আমাদের সমন্বয়ক ও সহসমন্বয়কদের মধ্যে কোনো ধরনের সক্রিয় যোগাযোগ সম্ভব হচ্ছে না। সারা দেশে আরোপিত এই ডিজিটাল ক্র্যাকডাউনের প্রধান টার্গেটের শিকার হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বাধীন রাষ্ট্রের নাগরিকদের তথ্য যোগাযোগের এই মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত রূপ। অবিলম্বে সরকারকে ডিজিটাল ক্র্যাকডাউন রহিত করে দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা সচল করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে রাজপথ থেকে প্রত্যাহার করতে হবে, ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে, ছাত্র নাগরিক হত্যার বিচার, আইন শৃঙ্খলা বাহিনী হত্যায় জড়িত আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ, সকল ক্যাম্পাস খুলে দেওয়া, ইন্টারনেট সেবা
চালুর দাবিতে আগামীকাল কমপ্লিট শাটডাউন, বার্তা প্রেরক নাহিদ ইসলাম, সমন্বয় বৈষম্য বিরোধী আন্দোলন। এটা লং মেসেজ তো ডাইরেক্ট জান, আমি দুইটা ভাগে কপি করে এটা জহিরুদ্দিন সফল ভাই বিএনপির সিনিয়র একজন নেতা এবং মহাসচিব বলছিল ওনাকে মেসেজটা থ্রু করতে, তো ওনাকে এই মেসেজটা পাঠিয়েছিলাম। তার আগে আমার নাহিদ, সার্জিস, আসিফ, 4-5 জন যারা কোঅর্ডিনেটর তাদের সাথেও কথা হয়েছিল। তো সর্বশেষ আমি আর একটু 30 সেকেন্ড এই মেসেজটা পড়ে শোনাতে চাই, তারপর আমি ওইটার একটু ব্যাখ্যা বলবো। এটা হচ্ছে একটা মেয়েকে পাঠিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির, ওর নাম হচ্ছে সাকাফি, ও হচ্ছে ওই নাহিদদের সাথেই কাজ করতো। ওরে বলছিলাম যে এটা পাঠাইছি আমি 10:46 PM, এটা আবার 19 তারিখই শুক্রবার দিন, তখন ওভার হয় নাই। পাঠাইছিলাম যে এখন কোনোভাবেই আন্দোলন থামানো যাবে না, আন্দোলনে এখন পর্যন্ত 1.5 শতাধিক মানুষ হত্যা ও হাজার হাজার আহত হয়েছে। এই আন্দোলন এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে, রাজপথ এখন জনতার দখলে। তোমরা জাতির মুক্তির কান্ডারি, তাই ভয় পেয়ে কোনো আপোষে যে জাতিকে অন্ধকারে ঠেলে দিও না। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, সহিংসতা, গুলি চালিয়ে মানুষ হত্যার দায় সরকারের। কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে ঘাতক সরকারের পদত্যাগ এখন গণদাবিতে পরিণত হয়েছে। এই গণদাবি আদায়ে আমরা সর্বস্তরের জনগণকে কমপ্লিট শাটডাউন ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানাই। এটা পাঠিয়েছিলাম, সে বলছে ঠিক আছে ভাই। আমি পরে পাঠিয়েছি যে আন্দোলনকারীদের কাছে এই বার্তা পৌঁছে দাও, যেহেতু তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। এটা 10:46-এ। আর জহিরুদ্দিন স্বপন ভাইকে নাহিদের বার্তা পাঠিয়েছিলাম আমি 12:02-এ। এটি বলছে এই কারণে যে যখন আমরা শুক্রবার দিন আমার নিজের অভিজ্ঞতা হয়েছিল, আমি নামাজের আগে বাসা থেকে বের হয়েছিলাম এবং আমার সেম মেসেজ এখনো মোবাইলে আছে, আমাদের সমস্ত নেতা কর্মীকে বৃহস্পতিবার রাতেই মেসেজ দিয়েছিলাম, শুক্রবার দিন সবাই দুপুরে বাসা থেকে খেয়ে বের হবেন, জুম্মার নামাজ পড়বেন পল্টনে। কারণ শুক্রবার দিন রাজনৈতিক দলগুলোর গণমিছিল ছিল, বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলন করি তারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে গণমিছিলের কর্মসূচি দিয়েছিলাম। তার আগে কিন্তু আপনাদের মনে আছে আবু সাঈদের মৃত্যুর পরে 17ই জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিলাম। এই কর্মসূচিটা মূলত আমাদের আন্দোলনকারী নেতৃবৃন্দ যখন বলেছে আবু সাঈদের মৃত্যুর পরে, আমরা যখন বলেছি এইভাবে মৃত্যুর পরে যদি আন্দোলন সাকসেস না হয়, এইখানে কোনো রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন রাজপথে আর দাঁড়াতে পারে না, কাজেই তোমাদেরকে আন্দোলন ক্যারি করে নিয়ে যেতে হবে। তখন নাহিদ, আসিফ, আক্তার তখন অনেকে বলেছিল ভাই আপনারা টোটালে রাজনৈতিক দলগুলোর সাথে কোঅর্ডিনেশন করেন, তারা যেন আমাদেরকে সাপোর্ট করে। যেহেতু আমরা জাতীয় পর্যায়ে রাজনৈতিক ভাবে আন্দোলন করছি, সবার সাথে একটা সমন্বয় আছে, সেইখান থেকে মূলত রাজনৈতিক ভাবে এই কর্মসূচিগুলো সেট করা। তার আগেও আমরা আলাপ আলোচনা করেছি। 14ই জুলাই যখন শেখ হাসিনার মন্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়ে যখন ক্যাম্পাস প্রকম্পিত করেছিল, বিশেষ করে বিএনপির সালাউদ্দিন ভাই স্থায়ী কমিটির সদস্য, ওনার সাথে আমাদের 28 অক্টোবরের আন্দোলনের পরে একটা যোগাযোগ স্থাপন হয়। কারণ সেই সময় বিএনপির মহাসচিব খসরু ভাই সহ যারা এখানকার কোঅর্ডিনেশন করতে আন্দোলনে, তারা মূল নেতারা জেলে চলে যাওয়ায় তারেক রহমান আমাদের অনেকের সাথে তখন যোগাযোগ করেছে, পরামর্শ দিয়েছে, মতামত নিয়েছে এবং সালাউদ্দিন ভাই দিল্লি থেকেও এই আন্দোলনে একটা কোঅর্ডিনেশন রোল প্লে করেছে। সেখান থেকে যোগাযোগ হওয়ায় ওই 14 তারিখ আমরা তখন সালাউদ্দিন ভাইয়ের সাথেও আমি, রাশিদ ভাই গ্রুপ করেও কথা বলি যে ভাই আজকে যা দেখতে পাচ্ছি এইখানে ছাত্ররা রেজিস্ট্যান্স করবে, আপনারা ছাত্র দল এবং আপনাদেরই যেহেতু মিত্র জামাত, কাজী যেহেতু মেইন পলিটিক্যাল পার্টি বিএনপি, বিএনপি জামাতের মিত্র, জামাতের সাথে কথা বলেন শিবিরের জন্য ছাত্রদল শিবির যেন ছাত্রলীগকে আজকে রেজিস্ট্যান্স করে এবং ছাত্রদের উপরে হামলা হলে ছাত্রলীগকে প্রতিহত করতে হবে, ক্যাম্পাস ছাড়া করতে হবে। এবং দেখছি মেয়েদের হল থেকে বের করে দেওয়া ঘটনাগুলো ঘটেছে। তো রাজনৈতিক ভাবে আন্দোলনের ছাত্ররা যখনই আক্রান্ত হয়েছে তখনই ছাত্রদের পাশে ছিল, রাজনৈতিক ভাবে সহযোগিতা করার জন্য। বিশেষ করে আন্দোলনের সিনিয়র সংগঠক হিসেবে, যেহেতু 2018 সালে আমরাই এই আন্দোলনকে সংগঠিত করেছি, সেই অভিজ্ঞতা থেকে আমরা শুরু থেকেই আমরা চেয়েছিলাম যে আন্দোলন যেন একটা গণ আন্দোলনে পরিণত হয়, যদি সম্ভব হয়। সেই জায়গা থেকে আমাদের ভূমিকা মনে করেছি যে শুধুমাত্র ছাত্রদের দ্বারা এই আন্দোলন সফল করা যাবে না যদি একটা পর্যায়ে এখানে রাজনৈতিক সম্পৃক্ততা না তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো ইতিবাচক ভাবে সাড়া দিয়েছে, যার ফলে কিন্তু এই গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে। তো এই মেসেজ পাঠাতে গিয়ে এই যে ইন্টারনেট শাটডাউনের পরে
ডাইরেক্ট ফোনে আমি অনেককে ফোন দিয়ে বলেছিলাম, মানে ভাবছি যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যত মানুষকে ফোন করতে পারি, কারণ আমার কাছে এর আগে একটা সোর্স থেকে আমাকে বলছিল যে আমি গাড়ি পাঠাচ্ছি, তুমি চলে আসো ওই গাড়িতে, মানে আমাকে একটু পালিয়ে থাকার জন্য, যে তুমি গ্রেপ্তার হয়ে যাবা। এবং যে গাড়ি পাঠাবে বলেছিল তার সে মাঝে মাঝে তথ্য দিত, কিন্তু তার প্রতি আমার একটু ডাউট ছিল, বিকজ সেও এজেন্সির সাথে খুব ভালোভাবে কানেক্টেড। তো কাজে আমি ভাবছি যে এখন গুলি চলছে বিল্ডিং এর ছাদ থেকে, এখান থেকে ওখান থেকে গাড়ি যাব, এমনিতেই তো আমরা টার্গেটেড, কে কোন জায়গা দিয়া গুলি করে নাকি, তো এর তো নিরাপত্তা নাই। এবং গাজীপুরের আব্দুর রহমান ভাই এখানে আমাদের শ্রমিক নেতা ছিল, আমাদের রবিন, ওর বাইক আমার বাসার নিচে, যে ভাই আপনি যদি যান আমি চিপায় চাপায় দিয়া বাইক এমন ভাবে চালাবো গুলি টুলি লাগবে না, মানে বাইক তো রানিং এর উপরে, সে আমাকে বলছিল। আমি বলছি না, আমি বের হবো না। তো আমি যাই হোক, আমার ওয়েলুসার তার গাড়ি পাঠানো, আমি সেটাও বলছি না, গাড়ি পাঠানো লাগবে না, আমি বাসায় থাকবো গ্রেপ্তার হলেও। এবং তখন আমি চিন্তা করছি, আমি যদি গ্রেপ্তার হয়ে যেতে তো হয়ে গেছি, আর যতক্ষণ পারি সবাইকে ফোন দিয়ে ট্রিগার করি যে সবাই যেন আন্দোলনে থাকে। তখন সংক্ষিপ্ত ভাবে জাস্ট যেহেতু ডাইরেক্ট ফোনে রিস্ক নিয়ে বলা যে যার যা কিছু হচ্ছে তাই নিয়ে আগামীকালকে থেকে রাজপথে থাকবেন। এই কারণে আমাকে রিমান্ডে আসলে একটু মারধর করেছে যে এইখানে তোমাদের কত অস্ত্র সাপ্লাই দিচ্ছে তারেক রহমান। তারা ভাবছে তো যেহেতু বিএনপির আমরা মিত্র, তারেক রহমান বোধহয় অস্ত্র সাপ্লাই দিচ্ছে আন্দোলনে। আর এই কারণে আমি বোধহয় ফোনে বলছিলাম যে যার যা কিছু আছে, মানে বলতে গেলে যেটা বুঝায় যে মানে যার যা মাল মশলা আছে সব নিয়ে রাস্তার নামে। তো এই কারণে আসলে আমাকে একটু মানে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছিল। এবং যুব দলের নয়ন ভাই, রবিউল ইসলাম নয়ন ভাই, সত্যিকার অর্থে আমি তখন জানতাম না যে রবিউল ইসলাম নয়ন উনি কবে থেকে যুব দলের ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি বা সভাপতি, আমি এটা জানতাম না। কিন্তু আমি ডিবির কার্যালয়ে যে ওনার নাম শুনি যে রবিউল ইসলাম নয়ন কোথায় আছে, আমি ভাই নয়ন তো আমি চিনি না। তখন ডিবির অফিসার তো বুঝেন তার এদের তো মুখের ভাষা, তখন গাড়িতে শালা তুই চেনস না ভাবদারস, মানে এই ধরনের ইয়া করতেছে। আসলে আমি নয়ন ভাই উনি, আমি জানি না যুবদল কবে থেকে মনোহর দক্ষিণ বা কি পর্যায়ের নেতা আমি চিনি না, কারণ আমার তো সিনিয়র নেতাদের সাথে সবার সাথে একটা যোগাযোগ। পরে খোঁজ পাইলাম যখন এই ডিবির গারদে আসলাম, যে না সে দক্ষিণের এবং সে খুব মানে একজন কৌশলী নেতা বা আন্দোলন সংগ্রামে ভালো রোল, তখন বুঝলাম যে এই কারণেই বোধহয় আমার খোঁজ করছে। আর কেন খোঁজ করছে বলছে যে ওদের অভিযোগ যে বাড্ডার রামপুরা এলাকায় জামাত শিবিরের ছেলেরা থাকে, আর ওটা হচ্ছে বাড্ডার কায়ুম ভাইয়ের এলাকা, আমি ওই এলাকায় থাকি। এই রবিউল ইসলাম নয়ন তারা সহ আমরা নেক্সাসে মানে এই ভায়োলেন্স করেছি, তাদের এই স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছি। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।